আসিফ ভাই, বাংলাদেশের ফুটবলে এই যে যারা প্রবাসী ফুটবলার এলো এবং লোকাল ফুটবলার যারা আছে, সেখানে যখন বাংলাদেশ ন্যাশনাল টিম একটা ম্যাচ খেলে, তারপর পরই যে বাংলাদেশের বিভিন্ন যে ফুটবল গ্রুপগুলো রয়েছে, সেখানে আমরা একটা বিষয় বারবার দেখতে পাই যে একটা অভিযোগ আসে যে সিন্ডিকেটের ব্যাপারটা। এগুলোকে আপনার কানে এসেছে নাকি? আপনি জানেন নাকি এটা? আমি আসলে সিন্ডিকেট ইস্যুতে কিছু জানি না, ফুটবল ইস্যুতে আমি কিছু জানি না। আর যেটা হচ্ছে হয়তো তারা অনেক অনুমান নির্ভর কথাও বলে, হয়তো কিছু বাস্তবতাও আছে। তো যেহেতু কথা একটা উঠে গেলে সেটাকে তদন্ত করতে হয়। তো যেহেতু সিন্ডিকেট আসছে, নিশ্চয়ই মানুষ জেনে দুই একজন হয়তো ভুল বলবে, সবাই তো আর ভুল বলবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ নিয়ে যে হাইপ, আমরা এই এই ফিলটা আসলে আগে ক্রিকেটে পেতাম, যে ক্রিকেটের ম্যাচ নিয়ে অনেক বেশি হাইপ, ফুটবলও সেই ফিলটা পাচ্ছে। মানে এই দুইটাকে আপনি কিভাবে কম্পেয়ার করেন? দেখেন, ভারতের র্যাঙ্কিং, ভারতের দেশ, আয়তন সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু সেই তুলনায় আন্ডারডগই। তারপরও বাংলাদেশের ফুটবল নিয়ে এই যে আমাদের ফরেন প্লেয়াররা, যারা প্রবাসী প্লেয়াররা যুক্ত হওয়ার পরে আমাদের লোকাল প্লেয়াররা উজ্জীবিত হচ্ছে। এই টিম কম্বিনেশনটা মনে হয় একটু সময় লাগছে, যে আমাদের লোকাল প্লেয়ার্স এবং প্রবাসী ফুটবলাররা তারা হয়তো 2-3 দিন আগে, 4 দিন 5 দিন আগে এসে একসাথে খেলে। তো এটা যখন দীর্ঘমেয়াদী একটা অ্যাটাচমেন্ট হবে, একটা অনেকদিন প্র্যাকটিস করবে দলটা একসাথে, আমার মনে হয় একসাথে 3 মাস 4 মাস যদি ক্যাম্পিং করে এরা, যেহেতু আমরা বিজি, ওরা সবাই ইউরোপে বিজি, তাহলে আমাদের প্লেয়ারদেরকে ইউরোপ পাঠিয়ে দেওয়া হোক, বা মানে কিছু একটা করা হোক যেন টিম কম্বিনেশনটা থাকে। মানে একসঙ্গে প্র্যাকটিস, একসঙ্গে প্র্যাকটিস, একসঙ্গে চেনা জানা, আন্ডারস্ট্যান্ডিং থাকলে অবশ্যই দলের দল ভালো হবে। বন্ডিং এর কথা বলছিলেন আপনি, বাংলাদেশের যারা রয়েছে লোকাল প্লেয়ার এবং প্রবাসী ফুটবলার তাদের মাঝে বন্ডিং এর, কিন্তু বাংলাদেশের ফুটবলের পাইপলাইনটা আসলে কতটা শক্ত, বা আপনি তো নিজেও কুমিল্লার স্পোর্টস বা ক্রীড়াঙ্গন সম্পর্কে স্বচ্ছ ধারণা আপনার রয়েছে, সেই জায়গা থেকে যদি বলতেন। একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট আজকে যেই অবস্থায় আছে, সেটার জন্য কিন্তু টোটালি বিদেশ থেকে কাউকে আনতে হয় না, বা বিদেশি প্লেয়ার এখানে নাই। অর্থাৎ ক্রিকেট একটা স্ট্রাকচারের মাধ্যমে তাদের প্লেয়ার ডেভেলপ করছে, এবং এই প্লেয়াররা বিভিন্ন এজ লেভেল পার হয়ে ন্যাশনাল টিমে খেলছে। তো ফুটবলে আমি যতটুকু জানি যে নিয়মিত লিগ হয় না, আর তাদের যেই ট্যালেন্ট হান্টের যে ইস্যুগুলি আছে বা এজ লেভেলে যে টুর্নামেন্টগুলি আছে, সেগুলো অর্গানাইজড না, হয়তো দায় সারা গোছে কিছু হয়ে যায়। আমার মনে হচ্ছে যেই আতুর ঘর যেটা, সেটা হচ্ছে এজ লেভেল ফুটবলের। আমিও বলেছি যে বুরুল ভাইকে, আমরা যখন এজ লেভেলের ট্রেনিংগুলো শুরু করবো বা টুর্নামেন্টগুলো শুরু করবো, পাশাপাশি আপনি তাবিদ সাহেবকে বলেন যে আমরা প্রয়োজনে আমাদের স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে চাই ফুটবলে, তারা শেয়ার করতে চায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে একই সময় বাচ্চাদের প্র্যাকটিস নিয়ে তো মাঠে সমস্যা নেই। তো আমরা জাস্ট আমাদের টেকনিকটা বা আমাদের যে পুরনো অভিজ্ঞতাগুলি আছে, সেটা ফুটবলের সাথে যদি মার্চ করানো যায় এবং রুট লেভেলে, এজ লেভেল থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা যায়, আমার তো মনে হয় বাংলাদেশে সম্ভব। কারণ এত প্লেয়ার ফুটবল খেলে, এত চারিদিকে আপনি দেখবেন ঢাকা শহরের বাইরে গিয়ে ছোট ছোট কোর্ট হচ্ছে ফুটবলের, বাচ্চারা ভাড়া নিয়ে খেলছে কিন্তু। তো আমরা তাদের যদি মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি এবং ট্যালেন্ট হান্টের মাধ্যমে এজ লেভেল টুর্নামেন্টগুলো শুরু করতে পারি, আরো কম্পিটিটিভ হবে। এক্স্যাক্টলি ফুটবল অনেক এগিয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্রিকেট দলের যখন খেলা হচ্ছে, আগের মতো সেরকম উত্তেজনা কাজ করছে না ফ্যানদের মাঝে, কিন্তু একই সাথে যখন দেখি যে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম যখন মাঠে নামে, তাদের মাঝে খুব বড় ধরনের উন্মাদনা কাজ করে।